হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? জি, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মোহাম্মদ নুরুল ইসলাম। প্রতিদিনের মতো আমাদের রুটিন অনুযায়ী আজকেও চলে আসলাম আপনাদেরকে একটু বিরক্ত করার জন্য। আর হচ্ছে আমার কথা, সাউন্ড এবং বোর্ড ঠিকমতো দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। আমি এর মধ্যে একটু শেয়ার করে দিব যদি আমাদের হাতে 5 মিনিট একটু সময় আছে। কেমন? এর মধ্যে একটু শেয়ার করে দিব যদি আমাদের হাতে, হ্যাঁ, একটু শেয়ার করে দিচ্ছি। ততক্ষণে আপনারা খাতা কলম নিয়ে একটু রেডি হয়ে যান। কেমন? জি, তো দেশে তো একটাই ঘটনা চলতেছে এখন, সেটা হচ্ছে আমরা নাকি বেহেশতের মধ্যে আছি, বেহেশতি আন্ডা আমরা খাচ্ছি। ঠিক আছে, তো যে একটা অবস্থা চলতেছে, সামনে কি হয় আল্লাহই জানে। জানি না, এর মধ্যেই হয়তো সারভাইভ করতে হবে, টিকে থাকতে হবে। জি, আমি একটু শেয়ার করে দিচ্ছি সব জায়গায়, তারপর আমরা আমাদের আলোচনায় ফিরে যাব। সবাই নিশ্চয়ই ভালো আছেন। জি, আর 1 মিনিট মোটামুটি শেয়ার করা হয়ে গিয়েছে। আর জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ। মিসবাউদ্দিন, তারপর হচ্ছে গোলাপি আক্তার, ইব্রাহিম খলিল। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছি। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। আর 2-1 মিনিট আর কি, কেমন? জি, আস্তে আস্তে সবাই জয়েন করছে। আমরা, ওয়ালাইকুম আসসালাম। সাঈদ আল আমিন চৌধুরী, সাঈদ আছো কেমন? জি, হ্যাঁ, দেখা হয় না, অনেক দিন হলো। আরেক সাঈদ, হ্যাঁ, তারপর জয়েন করলো শুভ। আস্তে আস্তে মোটামুটি কয়েকজন জয়েন করছে, যদিও অনলাইনে ক্লাসে এতক্ষণ ধৈর্য ধরে থাকা যায় না যদিও। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছি সাঈদ। আচ্ছা, তো আমাদের আজকে যে টপিকটা আর কি, আমরা যেটা শুরু করব, একটু মোবাইলটা রাখার ব্যবস্থা করে দিই, না হয় কখন নেট কীভাবে প্রবলেম করে বলা যায় না, কারেন্ট কখন চলে যায় সেই আশাই থাকে। ঠিক আছে, তাহলে আমরা সবাই রেডি তো নাকি? সব কিছু ঠিকঠাক আছে? ওয়ালাইকুম আসসালাম রিয়াজ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। সব কিছু ঠিকঠাক আছে কি না, বোর্ড ঠিক মতো বোঝা যাচ্ছে কি না? ঠিক আছে, আমাকে একটু একবার ওকে বলে জানালে, সবাই যদি রেডি থাকি আমরা, তাহলে শুরু করে দিই। ওয়ালাইকুম আসসালাম নাহিদ। হ্যাঁ, চট্টগ্রাম আসবো ইনশাল্লাহ, খুব দ্রুতই আসবো। 15-16 তারিখ নীলক্ষেতে ক্লাস আছে। হ্যাঁ, নাইম হোসেন রাজু, ওয়ালাইকুম আসসালাম। বোর্ড ক্লিয়ার আছে? ওকে, সব কিছু ঠিক, ঠিক আছে, ধন্যবাদ। তো আজকে আমরা যে জিনিসটা নিয়ে আসলে আলোচনা করবো, এটা একটু নোট করে নিব, যদিও এর উপকারিতাটা আমরা বেশ কিছু জায়গায় গিয়ে পাবো। আমাদের আজকের যে টপিকটা সেটা হচ্ছে জারণ বিজারণ এবং জারণ সংখ্যা। তো আমাদের আজকে ক্লাস নাম্বার 4, এবং আমরা যদি দেখি যে এই টপিকটা আমাদের প্রিলি এবং রিটেনের কোন কোন জায়গাটার মধ্যে আছে, সেটা যদি একটু খেয়াল করি। প্রিলিতে আমাদের যে ভৌত বিজ্ঞান যে অংশটা, সেই ভৌত বিজ্ঞান অংশের মধ্যে একদম হুবহু, মানে
এই জিনিসটা রসায়নের টপিকের মধ্যে এটা লেখা আছে যে জারণ বিজারণ, স্পষ্টভাবে এই শব্দটা উল্লেখ করা, শব্দযুগল উল্লেখ করা। আর জারণ বিজারণ পড়তে গেলে একটা জিনিস অবশ্যই আমাদের চলে আসবে, সেটা হচ্ছে জারণ সংখ্যা। তো ওই সব কিছু তো আর লেখা থাকবে না, টপিকটার নাম লেখা আছে জারণ বিজারণ। এই জারণের অংশটা থেকে বিসিএস প্রিলিতে 3বার প্রশ্ন হয়েছে। যেমন আমরা যখন তড়িৎ বিশ্লেষণ কোষ পড়ব তখন সেখানে একটা প্রশ্ন যেটা সম্মুখীন আমরা প্রায়ই হয়েছে, সেটা হচ্ছে অ্যানোডে কোন ধরনের বিক্রিয়া সংঘটিত হয়। এই অ্যানোডে কোন ধরনের বিক্রিয়া সংঘটিত হয়, এই প্রশ্নটা কিন্তু বিসিএস প্রিলিতে আপনার 3বার এসেছে। তো যেটা আমরা জানি সবাই কম বেশি, সেটা হচ্ছে জারণ। কেন জারণ হয়, কী কারণে হয়, তার পূর্বের যে জারণ বিজারণের যে ধারণা, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এখন অনেকে বলতে পারেন যে রিটেনের টপিকের মধ্যে তো এই জিনিসটা উল্লেখ করা নেই, তাহলে আমরা এই জিনিসটা কোথায় খুঁজে পাবো? আসলে রিটেনের টপিকে আমাদের রসায়নের অংশ থেকে একটা টপিক আছে যার নাম হচ্ছে অম্ল, ক্ষারক ও লবণ। এই অম্লের যে অংশটা, এই অম্লের অংশটার মধ্যে আমরা যখন অ্যাসিডগুলোর মধ্যে তুলনা করব, ঠিক আছে, যে কোন অ্যাসিডের শক্তি বেশি, অ্যাসিডের মধ্যে শক্তির তুলনা করার ক্ষেত্রে অনেকগুলো উপায়ে আমরা তাদের মধ্যে তুলনা করতে পারি, পিএইচের মানের উপর, বিয়োজন ধ্রুবকের উপর, যেগুলো ইন্টারমিডিয়েটে পড়েছেন। বাট বিসিএস লেভেলে যদি বলি, তাহলে জারণ সংখ্যার মাধ্যমেও আমরা তাদের মধ্যে একটা পার্থক্য তৈরি করতে পারি, হ্যাঁ, শক্তির তুলনা করতে পারি। তো ওই ধরনের কিছু প্রশ্ন সলভ করতে গিয়ে আমাদের এই জারণ সংখ্যার যে ধারণাটা, সেটা কাজে লাগবে। তো একদম সরাসরি উল্লেখ নেই, বাট কিছু জায়গায় আমরা একটু হেল্প পাবো, সেটা হচ্ছে রিটেনে গিয়ে। বাট খুব বেশি যে রিটেনে গিয়ে উপকারে আসবে বিষয়টা এমন না, বাট প্রিলিতে আমাদের অনেক বেশি কাজে লাগবে। তাহলে আমরা আমাদের আজকের যে পড়াটা সেটা শুরু করব। আমরা প্রথমে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে 1 নম্বরে যেটা পড়ব সেটা হচ্ছে জারণ সংখ্যা, তারপর জারণ বিজারণ প্রক্রিয়াটা সম্পর্কে আমরা ধারণা নিয়ে নিব। ঠিক আছে, আমাদের এই দুটো জিনিস, বাট এখানে অনেকগুলো জিনিস আমরা প্র্যাকটিস করব, দেখব বিগত সময়ে কোন কোন জায়গায় বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্ন এসেছে সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করব, সলভ করব। তাহলে একটা স্ক্রিনশট আপনারা নিয়ে আমাকে জাস্ট একটু জানান, যে স্ক্রিনশটটা নেওয়া হয়ে গেলে ওকে লিখে একটু জানান, তারপর আমরা পড়ায় চলে যাব আর কি। হ্যাঁ, আমাদের আজকের টপিক জারণ সংখ্যা, জারণ বিজারণ। হ্যাঁ, একবার যদি স্ক্রিনশট নেওয়া হয়ে যায়, যদিও কয়েকটা শব্দ লেখা, এর জন্য মানে ওই প্রতিদিনের মতো একটু হয়ে যায় আর কি, ওই যে বলি যে স্ক্রিনশট নেওয়ার জন্য আর কি, এরকম। হ্যাঁ, একবার যদি ওকে ফাইন, আমি মুছে দিচ্ছি। আমাদের আজকের প্রথম টপিকটা থেকে আমরা পড়া শুরু করব, কেমন? চলুন। ওকে, লিখব আমাদের আজকের প্রথম টপিক নাম্বার 1, 1 নম্বর টপিক, এবং যেটা পড়ব সেটা হচ্ছে জারণ সংখ্যা। ঠিক আছে, আমরা যেটা পড়ব এখন সেটা হচ্ছে জারণ সংখ্যা। তো এই যে বিষয়টা, জারণ সংখ্যা জিনিসটা কি, আমরা অনেকভাবে সংজ্ঞায়িত করতে পারি, তবে এই জারণ সংখ্যা জিনিসটা কি সেটা যদি একটু বুঝতে চাই, তাহলে আমরা একদম সাধারণভাবে বুঝবো, অ্যাডভান্স কেমিস্ট্রি বিষয়গুলোতে যাব না, কারণ ওটা আমাদের তো দরকার নেই। বাট সাধারণভাবে যদি একটু বুঝতে চাই, তাহলে যেমন মানুষের মধ্যে আমরা দেখি যে প্রাণীদের মধ্যে একজন আরেকজনের সাথে যে সম্পর্কটা গড়ে ওঠে, কোনো না কোনো কিছুর বিনিময়ে আমাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে, ঠিক তেমনি পদার্থগুলোর মধ্যে আমরা যদি দেখি সম্পর্কের যে বিষয়টা, এরকম একটা সম্পর্ক গড়ে ওঠে, তারা পরস্পরের সাথে মিলিত হয়ে আমরা জানি যে যৌগ গঠন করে। তা এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে সম্পর্ক গঠনের বেলায় ধরে নিলাম আমাদের কাছে এ একটা প্রতিনিধি আছে এবং আরেকটা প্রতিনিধি হচ্ছে বি, এই দুজনের মধ্যে সম্পর্ক গড়ে উঠবে। তো সম্পর্ক গড়ে উঠবে, আর এই সম্পর্ক গড়ে ওঠার পেছনে কোনো না কোনো একটা কিছু তাদের মধ্যে বিনিময় হবে, আর সেই জিনিসটাই হচ্ছে ইলেকট্রন। আসলে বস্তু জগতে যত ধরনের পদার্থ আছে সবার কিন্তু এই ইলেকট্রনের প্রতি আমরা বলি
রসায়নের ভাষায় বলি আসক্তি, বাট এটাকে আরও সুন্দরভাবে যদি বলতে চাই তাহলে বলা যায় যে ভালোবাসা। ঠিক আছে, আসক্তি মানে ভালোবাসা। তাহলে বস্তু জগতে সবার ইলেকট্রনের প্রতি আসক্তি বা ভালোবাসাটা সমান না, সমান না। যখন একাধিক মৌল পরস্পরের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করতে নেয়, তখন দেখা যায় যে সাধারণত তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠার সময় ইলেকট্রনের আদান প্রদান হয়ে থাকে। তো স্বাভাবিকভাবে যদি আমরা একটু বলতে চাই যে ধরুন যে কারো ইলেকট্রনের প্রতি আসক্তি কম, কারো ইলেকট্রনের প্রতি আসক্তি বেশি, কিন্তু এই বিষয়টা আসলে এই জায়গায় এইভাবে না বলে আমরা আসলে সাধারণত বলতে চাই যে এই কথাটা, সেটা হচ্ছে সাধারণত সকল মৌলই চায় স্থিতিশীলতা অর্জন করতে সম্পর্ক গড়ার সময়, স্থিতিশীলতা। আর এই স্থিতিশীলতা অর্জনের জন্য আমরা যদি দেখি যে একটা পরমাণুকে আমরা যখন প্রকাশ করি এরকম কেন্দ্রে নিউক্লিয়াস দিয়ে বিভিন্ন কক্ষপথ দেখাই, আসলে এই স্থিতিশীলতা অর্জন করা যায় দুইটা পদ্ধতিতে। একটা হচ্ছে 2-এর নিয়ম, আরেকটা হচ্ছে 8-এর নিয়ম। সাধারণত হাইড্রোজেন আর হচ্ছে হিলিয়াম, এই দুজনের ক্ষেত্রে হচ্ছে 2-এর নিয়ম। 2-এর নিয়ম মানে হচ্ছে শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? 2টা, তাহলে তারা স্থিতিশীল। কিন্তু সাধারণত নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত অন্য যে মৌল বা পরমাণুগুলো আছে তারা চায় যে স্থিতিশীলতা অর্জন করতে, এবং স্বাভাবিকভাবেই তারা এই 2টা নিয়ম ফলো করে স্থিতিশীলতা অর্জন করতে পারে, মানে যেটাকে আমরা বলি নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করে। কারণ হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এই যে নিষ্ক্রিয় গ্যাসগুলো, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এই হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2। ঠিক আছে, আমরা যদি দেখি যে একমাত্র শুধুমাত্র হিলিয়ামের শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন থাকে, বাকি সবার ক্ষেত্রে হচ্ছে শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন। এই 8টা ইলেকট্রন মানে আমরা বলে থাকি অষ্টক পূর্ণর কথা। যে মৌল বা পরমাণু স্থিতিশীলতা অর্জন করতে চায় তারা তাদের শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন চাইবে। কিন্তু এই ধরনের জিনিসগুলো যদি আমরা একটু দেখতে চাই তাহলে আমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, তাই আমরা একটু জাস্ট এই কথাটা বলছি যে মৌলগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে যৌগ গঠনের সময় দেখা যায় কেউ হয়তো ইলেকট্রন দান করবে অষ্টক পূর্ণের জন্য বা স্থিতিশীলতা অর্জনের জন্য, অথবা কেউ কী করবে? গ্রহণ করবে। সাধারণত যে দান করে দেয় সে হচ্ছে পজিটিভ, আর যে গ্রহণ করে সে হচ্ছে কি নেগেটিভ। এই যে দেখা যায় যে একাধিক মৌল পরস্পরের সাথে যুক্ত হয়ে যৌগ গঠনের সময়, ধরেন নাম দিলাম এবি হচ্ছে একটা যৌগ, এই যৌগ গঠনের সময় তাদের মধ্যে কিসের আদান প্রদান হলো? ইলেকট্রনের আদান প্রদান। এই ইলেকট্রনের আদান প্রদানের যে পরিমাণটা, যে কতটা করে ইলেকট্রন দান করলো বা কতটা করে ইলেকট্রন গ্রহণ করলো, এই পরিমাণটাকেই আসলে আমরা বলছি জারণ সংখ্যা। একটু নিচে লিখলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, একটু নিচে লিখব। ঠিক আছে, এরপর থেকে লিখছি আর কি, আমি একটু খেয়াল করিনি। তাহলে আবার বলছি যে সাধারণত মৌলগুলো পরস্পরের সাথে যখন সম্পর্ক গঠন করে যৌগ গঠন করতে চায় তখন হয় কেউ ইলেকট্রন দিয়ে দিবে বা কেউ গ্রহণ করবে, তারপর তাদের মধ্যে একটা সম্পর্ক হয়ে একটা যৌগ গঠিত হবে। এই যে সম্পর্ক গঠনের সময় অর্থাৎ যৌগ গঠনের সময় তাদের মধ্যে যে ইলেকট্রন আদান প্রদান হচ্ছে, এই ইলেকট্রনের আদান প্রদানের যে পরিমাণ, কে কয়টা দান করছে বা কে কতটা গ্রহণ করছে, সেই পরিমাণটাকে আমরা বলছি জারণ সংখ্যা। তাহলে এক একটা যৌগের মধ্যে এক একটা মৌল বা পরমাণু এক এক রকমভাবে সাধারণত কি করতে পারে? ইলেকট্রন গ্রহণ বা দান করতে পারে, আর সেই পরিমাণটাকে আমরা কি বলবো? জারণ সংখ্যা। তাহলে আমরা জারণ সংখ্যার একটা সাধারণ সংজ্ঞা দাঁড় করিয়ে এই জারণ সংখ্যাটা কিভাবে নির্ণয় করব সেই জিনিসটা আমরা জানার চেষ্টা করব। তাহলে জারণ সংখ্যার একটা সাধারণ সংজ্ঞা যদি আমরা এখন একটু দাঁড় করাই, ঠিক আছে, তাহলে একটু খেয়াল করবেন একটা বিষয়, আমি একটু মুছে দিচ্ছি। ঠিক আছে, একটু মুছে দিচ্ছি যে সংজ্ঞাটা দাঁড় করানোর জন্য। তা আমরা জাস্ট এটা মনে রাখবো যে মৌলগুলো পরস্পরের সাথে যুক্ত হওয়ার সময় যে ইলেকট্রন দান বা গ্রহণ করছে তার সংখ্যা বা পরিমাণটাকে আমরা বলবো জারণ সংখ্যা। তাহলে যদি বলি যে একাধিক মৌল পরস্পরের সাথে একাধিক মৌল পরস্পরের সাথে যুক্ত হয়ে যৌগ গঠনের সময়
যৌগ গঠনের সময় ইলেকট্রন দান বা গ্রহণের পরিমাণই হচ্ছে জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার। তাহলে আমরা একটা সাধারণ সংজ্ঞা দাঁড় করিয়ে নিলাম, কেমন? যে একাধিক মৌল পরস্পরের সাথে যুক্ত হয়ে যৌগ গঠনের সময় ইলেকট্রন দান বা গ্রহণের পরিমাণই হচ্ছে জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার। এখন জারণ সংখ্যাটা নির্ণয় করব কিভাবে? প্রশ্ন যেভাবে করে বা হয় বা বিভিন্ন পরীক্ষায় হয়ে থাকে, তার নমুনা একটা প্রশ্ন নিয়ে সেটাকে সলভ করার আগে কিছু ক্লু আমাদের দরকার। তার আগে আমি একটা প্রশ্ন দেখাচ্ছি। সংজ্ঞাটা কি লেখা হয়েছে সবার? জি, সংজ্ঞাটা যদি লেখা হয়ে যায় একটা প্রশ্নে যাব, আর সেই প্রশ্নটাকে সলভ করার জন্য আমাদের কী কী দরকার, কোন জিনিসগুলো আমাদের একটু মনে রাখা দরকার, সেই জিনিসগুলো আমরা একটু ক্লিয়ার করে নিব। হ্যাঁ, আচ্ছা, ডান। এখন একটা বিষয় আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে আপনারা অন্তত একটা পেজ ফুল নিয়মগুলো লেখার জন্য খালি রাখবেন। একটা পেজে শুধু আমরা নিয়মগুলো লিখব। হ্যাঁ, নিয়মগুলো লেখার জন্য একটা পেজ আপনাদের সম্পূর্ণ রাখতে বলবো, আর প্র্যাকটিসের জন্য অন্য পেজ ব্যবহার করবেন। একই পেজে নিয়ম আর প্র্যাকটিস আমরা করব না, আমরা নিয়ম লিখবো একটা পেজে, আর অন্য পেজে গিয়ে আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে? তা আমি একটা তাহলে যে পৃষ্ঠাটায় প্র্যাকটিস করবেন সেখানে একটা প্রশ্ন আমরা অ্যাড করি, ঠিক আছে? একটা প্রশ্ন যদি বলি, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, ঠিক আছে? বেশি উপরে হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি একটু নিচে লিখি প্রশ্নটা। সেটা হচ্ছে KMnO4 যৌগটার নাম সাইডে লিখে দিচ্ছি। পটাশিয়াম, প্রশ্ন একটা লিখছি আর কি, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। পটাশিয়াম পার ম্যাঙ্গানেট যৌগের মধ্যে এই যে এখানে যে Mnটা লিখেছি না, Mn ম্যাঙ্গানিজ, এর জারণ মান কত? এই প্রশ্নটা সবাই একটু তুলে নেন। আমরা একটু তুলে নিই। পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, এই যে যৌগটা, এই যৌগটার মধ্যে এই যে Mn মানে ম্যাঙ্গানিজ নামক যে মৌলটা, তার জারণ মান কত? এটা হচ্ছে আমাদের বের করতে বললে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো প্রশ্ন এইভাবে করবে। তো এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে গিয়ে আমরা মানে কি কি জিনিস আমাদের একটু মনে রাখা দরকার, সেই জিনিসগুলো আমরা নিয়মের মধ্যে লিখে ফেলবো। এতে করে আমাদের অনেক সুবিধা হবে, ঠিক আছে? এতে করে আমাদের একটু সুবিধা হবে। তাহলে প্রশ্নটা যদি লেখা হয়ে যায় একবার ডান লিখবেন। হ্যাঁ, প্রশ্নটা যদি লেখা হয়ে যায় একবার ডান বা ওকে লিখলেই হবে। আমি তাহলে একটু মুছে দিচ্ছি। এবার আমরা, হ্যাঁ, আমি তাহলে মুছে দিলাম। তাহলে আমাদের যৌগটা ছিল পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, ঠিক আছে? আমি সাইডে একটু লিখে রাখলাম পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, প্রথম প্রশ্নের জন্য যেটা দিয়েছে, এটারটা কত। ওকে, ফাইন। এখন একটু খেয়াল করেন নিয়মের মধ্যে যাওয়ার আগে, এক নম্বরে লেখার আগে আমরা একটু বলি একটা কথা। ধরুন একটা যৌগ আমি লিখলাম যে এরকম, যে ধরেন একটা লিখলাম যে একটা মৌল, একটা হচ্ছে হাইড্রোজেন বা
সোডিয়াম, একটা যৌগ লিখলাম H2O পানি, H2SO4 সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, আরেকটা স্লটে আমি লিখলাম ধরুন সোডিয়াম প্লাস HSO3 মাইনাস। তো এখন বিষয়টা হচ্ছে আমরা যদি বাদিকে তাকাই আর হচ্ছে ডান দিকে তাকাই তাহলে একটু খেয়াল করব, বাদিকে এই যে হাইড্রোজেন, সোডিয়াম, পানি বা সালফিউরিক অ্যাসিডের এই যে সংকেতগুলো, এইখানে কোনো চার্জ উল্লেখ করা নেই, ক্লিয়ার? বাট এইখানে এই জায়গাগুলোতে চার্জ উল্লেখ করা আছে। তো আমরা স্বাভাবিকভাবে বলতে পারি যদি চার্জ উল্লেখ করা থাকে এটা হচ্ছে চার্জিত অবস্থা, আর এই অবস্থাটাকে আমরা বলতে পারি বাদিকে যেটা লিখলাম যেখানে চার্জ উল্লেখ করা নেই সেটা হচ্ছে স্বাভাবিক বা নিরপেক্ষ অবস্থা। এখন যদি স্বাভাবিক বা নিরপেক্ষ অবস্থা হয় তাহলে সেটা হোক মৌল বা যৌগ, আবার বলছি সেটা হোক একটা মৌল বা যৌগ, তাদের জারণ মান, টোটাল জারণ মান হচ্ছে 0। যেমন এখানে কোনো চার্জ উল্লেখ করা নেই, এটা জারণ মান 0 ধরবো, এটার জারণ মান 0 ধরবো নিরপেক্ষ অবস্থায়। এই যৌগটা, পানির পুরো যৌগটার জারণ মান 0, সালফিউরিক অ্যাসিড পুরো যৌগটার জারণ মান কি 0, কারণ কোনো চার্জ উল্লেখ করা নেই। কিন্তু চার্জিত অবস্থায় যে চার্জটা উল্লেখ করা থাকবে, যেমন এখানে সোডিয়ামের চার্জ উল্লেখ করা +1 প্লাস, তার মানে একটা প্লাস আছে তাই এটা হচ্ছে +1। এখানে এই যে HSO3 মাইনাস, এই টোটাল যৌগটার জারণ মান আমাদের ধরতে হবে -1, কারণ চার্জ উল্লেখ করা আছে। তাহলে আমরা খেয়াল রাখবো আমাদের যখন প্রশ্ন করে, এই প্রশ্ন করার সময় আমাদের চার্জ উল্লেখ করা থাকতেও পারে, চার্জ উল্লেখ করা নাও থাকতে পারে। যদি না থাকে তাহলে সেটা হচ্ছে একটা স্বাভাবিক অবস্থা বা নিরপেক্ষ অবস্থা ওই মৌলের বা যৌগের। স্বাভাবিক বা নিরপেক্ষ অবস্থায় মৌল বা যৌগের জারণ মান হবে 0, আর চার্জিত অবস্থায় যা উল্লেখ করা থাকবে আমরা সেটাই ধরে নিব যে তার জারণ মান তত, সেটা হোক একটা মৌল বা যৌগ। এটা হচ্ছে আমাদের প্রথম নিয়ম, একদম প্রথম নিয়ম। তাহলে সেটা হচ্ছে কি, যে স্বাভাবিক বা নিরপেক্ষ অবস্থায় মৌল বা যৌগের জারণ মান 0, চার্জিত অবস্থায় যা উল্লেখ থাকবে তাই হচ্ছে তার জারণ মান। তাহলে চলুন আমরা একটা 1 নম্বরে যে নিয়মটা সেটা আমরা একটু লিখে নিই। আমি একটু মুছে দিলাম। হ্যাঁ, 1 নম্বর নিয়মটা আমরা একটু করে দিই, সেটা হচ্ছে স্বাভাবিক বা নিরপেক্ষ অবস্থায়, স্বাভাবিক বা নিরপেক্ষ অবস্থায় মৌল বা যৌগের জারণ মান 0। স্বাভাবিক বা নিরপেক্ষ অবস্থায় মৌল বা যৌগের জারণ মান 0। আর 2 নম্বর কথাটা, চার্জিত অবস্থায়, চার্জিত বা আয়নিত অবস্থায় আর কি, অবস্থায় যে চার্জের মান উল্লেখ থাকবে তাই তাদের জারণ মান। তাহলে 2টা জিনিস আমরা একটু জেনে নিলাম, চার্জিত বা আয়নিত অবস্থায় চার্জের মান যা উল্লেখ থাকবে সেটাই হচ্ছে তাদের জারণ মান, আর এমনিতে স্বাভাবিক বা নিরপেক্ষ অবস্থায় অর্থাৎ চার্জ যখন উল্লেখ থাকবে না, যখন চার্জ উল্লেখ থাকবে না সেই অবস্থায় তাদের জারণ মান হচ্ছে কি 0। তাহলে 2টা জিনিস আমরা এখানে একটু জেনে নিলাম। হ্যাঁ, এই জিনিসটা আমরা একটু জেনে নিলাম যে কখন কোন অবস্থায় কত। লেখাটা যদি হয়ে যায় তাহলে একবার ওকে বলবেন, হ্যাঁ একবার ওকে বলবেন, পরবর্তী নিয়মের মধ্যে যাব।
জি, পরবর্তী নিয়মটার মধ্যে যাব। হ্যাঁ, ও হয়ে গেলে একবার ওকে বলবেন। আচ্ছা, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তারা তো সবই জানেন, মানে হচ্ছে এখন বিষয়টা হচ্ছে যে সবাইকে ফোকাস করে আর কি করছি, হয়তো যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তাদের কাছে একটু বিরক্ত লাগতে পারে যে এত সহজ জিনিসটাকে এত ভেঙে ভেঙে বোঝানোর কি আছে। ঠিক আছে, আচ্ছা, এবার 3 নম্বর যে বিষয়টা সম্পর্কে আমরা একটু জেনে নেব। আমরা কয়েকটা মৌলের জারণ মান আমরা ভালোভাবে মনে রাখবো। আচ্ছা, এই যে দেখবেন বইয়ের মধ্যে মৌলগুলোকে, হ্যাঁ, হাইড্রোজেন, হিলিয়াম, ঠিক আছে, নিয়ন, তো যে আমরা যদি দেখি এরকমভাবে যে মৌলগুলো সাজানো থাকে আনুভূমিক আর হচ্ছে উলম্বভাবে, যে জিনিসটাকে আমরা বলি পর্যায় সারণী, ঠিক কি না? বইয়ের মধ্যে যদি দেখি যে মৌলগুলো আনুভূমিক এবং উলম্বভাবে সাজানো থাকে, যেটাকে আমরা বলছি পর্যায় সারণী। তা এখন যে বিষয়টা, এই পর্যায় সারণীর মধ্যে লম্বালম্বিভাবে যদি মৌলগুলোকে রাখা হয় তাহলে আমরা সেটাকে বলি গ্রুপ, আর আনুভূমিকভাবে যদি থাকে তাহলে সেটাকে আমরা বলি পর্যায়। আচ্ছা, তো এই যে এটা হচ্ছে প্রথম গ্রুপ, 1 নম্বর গ্রুপ, আর এটা হচ্ছে প্রথম পর্যায়, 1 নম্বর পর্যায়। এই 1 নম্বর পর্যায়, 2 নম্বর, 3 নম্বর, এইভাবে, আর এই যে গ্রুপ 1, 2, 3 এইভাবে যায়। এখন বিষয়টা হচ্ছে 1 নম্বর গ্রুপে যদি আমরা দেখি, মানে এই যে লম্বালম্বিভাবে প্রথম যে গ্রুপটা পর্যায় সারণীর মধ্যে, তাদের মধ্যে কিছু ইম্পর্টেন্ট মৌল আমাদের জন্য আছে। যেমন আমি শুধু এখানে লিখে রাখছি বোঝার সুবিধার্থে গ্রুপ 1 বা 1A, এটা না জানলেও হবে, বাট আমাদের মৌলগুলো একটু খেয়াল রাখতে হবে। যেমন হচ্ছে হাইড্রোজেন, সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, এরা 1 নম্বর গ্রুপে। সাধারণত এরা যে কাজটা করে, সর্বোচ্চ এরা একটা ইলেকট্রন দান করতে পারে, এই কারণে এদের জারণ মানটা হচ্ছে +1। বিশেষ করে আমাদের হাইড্রোজেন আর হচ্ছে পটাশিয়াম, এই দুটো জিনিস আমাদের অনেক হেল্প করবে। তাহলে গ্রুপ 1-এ যারা আছে তাদের জারণ মান হচ্ছে +1, কারণ তারা একটা ইলেকট্রন করে দান করে। এত কিছু মনে না রাখলেও আমরা শুধু এই 4টা মৌলের নাম একটু মনে রাখবো। H-তে হচ্ছে হাইড্রোজেন, Na হচ্ছে সোডিয়াম, K-তে হচ্ছে পটাশিয়াম, আর Ni হচ্ছে লিথিয়াম। এরা সবাই একটা করে ইলেকট্রন দান করে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো বা স্থিতিশীলতা অর্জন করতে চায়। তাই আমরা বলছি যেহেতু দান করে তাই পজিটিভ। কয়টা করে দান করে? একটা করে দান করে, তাই +1। এদের জারণ মান হচ্ছে +1। হাইড্রোজেন আর পটাশিয়াম স্টার দিয়েছে এই কারণে, কারণ বেশিরভাগ সময় আমাদের যে প্র্যাকটিসগুলো বা পরীক্ষার মধ্যে আসার মতো সম্ভাবনা আছে বিভিন্ন পরীক্ষায় জারণ মান রিলেটেড, বেশিরভাগ ক্ষেত্রে হাইড্রোজেন আর পটাশিয়াম থাকে, তাই এদের জারণ মানটা আমরা একটু মনে রাখলাম। আচ্ছা, প্রতিটা নিয়মের সাথে নিয়মটা আসলে এখানে নিয়মগুলো একটু লিখে নেই। উদাহরণ তো আমি দিব, উদাহরণ একটা এক্সাম্পল রেখেছে, আর অনেকগুলো উদাহরণ আমরা করব আসলে। তা আমি এখানে প্রথমটায় আমরা জেনে নিলাম যে স্বাভাবিক বা নিরপেক্ষ অবস্থায় 0। 2 নম্বরে আমরা যেটা জানলাম চার্জিত অবস্থায় চার্জ যা থাকবে তাই জারণ মান। 3 নম্বর গ্রুপ 1-এর যারা আছে তারা হচ্ছে এরা, এই 4 জনের জারণ মান হচ্ছে কত? +1। 4 নম্বর মনে রাখবেন Mg ম্যাগনেসিয়াম, Ca ক্যালসিয়াম, এদের জারণ মান হচ্ছে +2। এটা আমাদের তেমন একটা উপকারে আসবে না, কিন্তু তারপরও লিখে রাখলাম। Mg-তে হচ্ছে ম্যাগনেসিয়াম, অনেকগুলো প্র্যাকটিস দেখাবো ইনশাল্লাহ, ঠিক আছে। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, Ca, এটা হচ্ছে ক্যালসিয়াম, এদের জারণ মান হচ্ছে +2, কারণ এরা সর্বশেষ কক্ষপথে 2টা করে যে ইলেকট্রন, সেই ইলেকট্রনটা দান করে দেয়। তারা দান করে দিলে প্লাস কয়টা করে দান করে? 2টা করে। তা আমাদের অত কিছু মনে না রেখেও আমরা এই 2টাকে আলাদাভাবে মনে রেখে এদের জারণ মান হচ্ছে +2। তবে হেল্প করবে বিশেষ করে হাইড্রোজেন আর হচ্ছে পটাশিয়াম, ঠিক আছে। এবার 5 নম্বর যদি এই দুটো লেখা হয়ে যায়, আমরা উপরেরটা মুছে দিচ্ছি। জি, 5 নম্বর
আমরা দানের বেলায় দেখলাম, এবার হচ্ছে গ্রহণের বেলায়। এফ ফ্লোরিন, সিএল ক্লোরিন, বিআর ব্রোমিন, আই আয়োডিন। বিশেষ করে এখানে ক্লোরিনটা আমাদের বেশি হেল্প করবে। এফতে হচ্ছে ফ্লোরিন, সিএল এটা হচ্ছে ক্লোরিন, বিআর এটা হচ্ছে ব্রোমিন, আর আইতে হচ্ছে কি আয়োডিন। এরা একটা করে ইলেকট্রন গ্রহণ করে, তাই এদের যে জারণ মান সেটা হচ্ছে -1। বিশেষ করে ক্লোরিনটা মনে রাখলে হবে। তাহলে আমি আবার বলছি, হ্যাঁ আবার বলছি, সেটা হচ্ছে ফ্লোরিন, এফতে ফ্লোরিন, সিএল ক্লোরিন, সিএল ক্লোরিন, বিআর ব্রোমিন, আইতে আয়োডিন, এদের জারণ মান কত? -1। আর সর্বশেষে আমাদের যেটা লাগবে, ঠিক আছে, আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে 6 নাম্বার, সেটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেন, এই অক্সিজেনের যে জারণ মান সেটা হচ্ছে -2। অক্সিজেন, অক্সিজেনের জারণ মান -2, এটা ভালোভাবে আমাদের মনে রাখতে হবে। অক্সিজেন হচ্ছে -2। এই পর্যন্ত রাখার পর একটু যেন স্পেস থাকে, 6 পর্যন্ত লেখার পর একটু যেন স্পেস থাকে, সেই স্পেসের আমরা আরও কিছু পরে আসব, হ্যাঁ আরও কিছু বিষয়ে আসব। এই অক্সিজেন, তাহলে এগুলো যদি এখন লেখা হয়ে যায়, হ্যাঁ আমরা কয়েকটা জারণ মান জেনে নিলাম। এই জারণ মানগুলো যদি লেখা হয়ে যায় একবার ওকে লিখবেন। এবার প্র্যাকটিসটার মধ্যে যাব, তারপর আবার কিছু বিষয়ে আসব। ক্যাটায়ন অ্যানায়ন আলোচনা করব। আচ্ছা, ক্যাটায়ন তো পজিটিভ জিনিসটাকে বোঝানো হয়, অ্যানায়নটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে, আলোচনায় আসবো, ঠিক আছে। নয়ন সরকার, ওকে, ঠিক আছে। একটু ধারাবাহিকভাবে আসি, কারণ যে দুইটা টপিক এটা শেষ না হলে আগামী ক্লাসে দরকার পড়লে না হয় আগামীকাল আরেকটা ক্লাস রাখবো আপনাদের জন্য, ঠিক আছে। তাহলে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে পটাশিয়াম KMnO4। এখানে ওরা বলে দিছে এই যে এটার জারণ মান কত সেটা বের করতে। তা আমরা যারটা বের করতে বলবে ধরেই নিব সেটা হচ্ছে অজানা জিনিস। ম্যাথে সমীকরণের অঙ্কগুলো করার সময় অজানা জিনিসটাকে আমরা কি ধরে নিই? এক্স ধরে নিই না, তারপর তার ভ্যালুটা বের করে নিই, ঠিক কিনা? তো যারটা বের করতে বলছে তো সেটাকে আমরা সরাসরি ধরে নিব এক্স, আমরা জানি না তারটা কত। আগে একটু খেয়াল করুন, এই যে যৌগটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এইখানে কি কোনো চার্জ উল্লেখ আছে? এখানে কিন্তু কোনো চার্জ উল্লেখ নেই। যেহেতু চার্জ উল্লেখ নেই, তাহলে বলুন এটা কি অবস্থায় আছে? স্বাভাবিক বা নিরপেক্ষ অবস্থায়। তাহলে স্বাভাবিক বা নিরপেক্ষ অবস্থায় যখন থাকে তখন তার জারণ মান আমরা ধরে নিই টোটাল যৌগটা, এই এন্টায়ার যে যৌগটা, তার জারণ মান কত? 0। কারণ স্বাভাবিক বা নিরপেক্ষ অবস্থায় টোটাল যৌগটার জারণ মান কত? 0। আচ্ছা, এখন এইটারটা বের করতে বলছে, কিন্তু বাকিগুলোরটা তো আমরা জানি। পটাশিয়ামেরটা আপনার এবার খাতা দেখে বলুন, পটাশিয়ামেরটা কত? +1। কিন্তু পটাশিয়াম আছে কয়টা? এখানে পটাশিয়াম আছে একটা, তাই 1 দিয়ে গুণ করলাম, করা যেই কথা না করা একই কথা, তারপরে 1 দিয়ে গুণ করলাম। আচ্ছা, পটাশিয়ামের পর ম্যাঙ্গানিজে চলে গেলাম, দিলাম প্লাস চিহ্ন, যেহেতু একটা যৌগ কম্বাইন্ডলি এরা তৈরি করেছে। ম্যাঙ্গানিজ জানি না, এক্স ধরে নিলাম, কিন্তু ম্যাঙ্গানিজ আছে কয়টা? একটা, তাই 1 দিয়ে গুণ করা যে কথা না করা একই কথা, তারপরে বোঝার সুবিধার্থে একবার লিখলাম। এরপর পরে অক্সিজেনে যখন যাব এখানে দিলাম প্লাস। অক্সিজেনেরটা আমরা জানি সেটা হচ্ছে কত? -2। কিন্তু অক্সিজেন আছে কয়টা? 4টা, 4 দিয়ে গুণ করলাম। তাহলে দেখা গেল যে বিষয়টা সেটা হচ্ছে দেখতে হবে যৌগটা স্বাভাবিক অবস্থায় আছে না চার্জিত অবস্থায় আছে। স্বাভাবিক অবস্থায় থাকলে টোটাল যৌগটার মান 0 লিখে দিব সমীকরণ গঠনের জন্য। আর যদি চার্জ উল্লেখ থাকে তাহলে এখানে তাই উল্লেখ করব, যেহেতু নেই তাই 0 লিখেছে। আচ্ছা, যারটা বের করতে বলছে তারটা ধরে নিব কি? এক্স। এরপর খেয়াল করব আশেপাশে যারা আছে তাদের জারণ মান আমাদের জানা আছে কিনা। হ্যাঁ আছে, তাদেরটা বসাই দিব এবং তাদের সংখ্যা কতটা করে, যেমন অক্সিজেনের 4, তাই 4 দিয়ে গুণ করছি। এখানে পটাশিয়ামে 1 দিয়ে গুণ করছি। এখানে ম্যাঙ্গানিজ পরমাণু আছে কয়টা? একটা, তাই 1 দিয়ে গুণ করছি। এখন যদি আমরা একটু খেয়াল করি তাহলে হলো +1 + x - 8 = 0 বা x - 7 = 0। অতএব
এক্স ইজ ইকুয়াল টু +7। তাহলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে ম্যাঙ্গানিজের যে জারণ মান, সেই ম্যাঙ্গানিজের জারণ মান হচ্ছে +7। এটা হচ্ছে সমীকরণ গঠন করে আমরা এই জারণ মানটা নিয়ে আসলাম, ম্যাঙ্গানিজের জারণ মানটা। সেটা হচ্ছে এখন আমরা এইভাবে ডিটেলসে করতেছি, কিন্তু আমরা পরীক্ষার সময় এটা তো করব না, আমরা শর্টকাটে করব। বাট একবার দেখানোর জন্য এটা আমরা ফুললি করে নিলাম, ঠিক আছে? একবার ফুললি করে নিলাম, এরপর আমরা আমাদের মতো করে করছি, ঠিক আছে? তাহলে এটা যদি হয়ে যায়, হ্যাঁ, এটা যদি হয়ে যায়, আরেকবার একটু বলেন প্লিজ। সেটা হচ্ছে সুমাইয়া আক্তার। ঠিক আছে, আরেকবার বলছি। প্রথম কথা হলো, এই যে যৌগটা আমাদের দেওয়া আছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, যৌগটার নাম এখানে আছে পটাশিয়াম, Mn মানে হচ্ছে ম্যাঙ্গানিজ, ওতে হচ্ছে অক্সিজেন। পটাশিয়াম আছে একটা, ম্যাঙ্গানিজ একটা, অক্সিজেন আছে কয়টা? 4টা। এখন এটা একটা পুরোটা একটা যৌগ। বলেছিলাম মৌল বা যৌগ যদি স্বাভাবিক অবস্থায় থাকে, স্বাভাবিক অবস্থা মানে এখানে কোনো চার্জ উল্লেখ করা নেই, প্লাস বা মাইনাস উল্লেখ করা নেই। সে এখানে যদি 2+ থাকতো তাহলে এখানে 0 না লিখে অবশ্যই আমাদের এখানে +2 লিখতে হতো। তাহলে যেহেতু এখানে কোনো চার্জ উল্লেখ নেই, তাই এটা হচ্ছে মান কত? 0। বলেছিলাম একদম 1 নম্বর নিয়মে, সেটা হচ্ছে স্বাভাবিক বা নিরপেক্ষ অবস্থায় হোক সেটা মৌল বা যৌগ, তাদের জারণ মান হচ্ছে কত? 0। আচ্ছা, এই যে 0 সমান সমান দিয়ে 0 বসিয়ে দিলাম। যার মান বের করতে বলবে তাকে আমরা ধরে নিব এক্স। এখানে ম্যাঙ্গানিজের জারণ মান বের করতে বলছে, তাই তার জারণ মানটা আমরা এক্স ধরে নিলাম। কিন্তু তার বাঁ পাশে আছে পটাশিয়াম, ডান পাশে আছে কি? অক্সিজেন। কেতে হচ্ছে পটাশিয়াম। এই পটাশিয়ামের জারণ মান তো আমরা জানি, যে যারটা বের করতে বলবে শুধু তারটাই বসাবো না, তারটা ধরে নিব এক্স, বাকি সবারটা আমাদের জানার মধ্যেই থাকবে, সেগুলো আমরা বসাই দিব। তাহলে পটাশিয়ামের হচ্ছে কত? +1। নিয়মের মধ্যে লিখেছে কয়টা আছে পটাশিয়ামে? একটা, তাই 1 দিয়ে গুণ করছি। এরপরে যখন আরেকটা মৌলতে চলে যাব তখন প্লাস চিহ্ন, কারণ এদের সমন্বয়ে এই যৌগটা গঠিত। প্লাস ম্যাঙ্গানিজ ধরে নিলাম এক্স, কারণ ম্যাঙ্গানিজেরটা জানি না। কত দিয়ে গুণ করলাম? 1 দিয়ে। কেন? কারণ ম্যাঙ্গানিজ আছে একটা। আচ্ছা, এরপরে প্লাস চিহ্ন দিলাম। অক্সিজেনের জারণ মান কত আমরা জানি, ফিক্সড, সেটা হচ্ছে কত? -2। আর এখানে ভ্যালুটা কত? এই কয়টা অক্সিজেন পরমাণু আছে? 4টা, তাই 4 দিয়ে গুণ করলাম। ইজ ইকুয়াল টু কি? 0। কেন 0? কারণ স্বাভাবিক অবস্থায় আছে এই যৌগটা। এরপর আমরা যোগ বিয়োগ করে এক্স এর মান বের করলাম। এক্স এর মান দেখলাম +7, আর এক্স কি ধরছিলাম? সেটা হচ্ছে ম্যাঙ্গানিজের জারণ মান এক্স, আর সেই ম্যাঙ্গানিজের জারণ মান পেয়ে গেলাম কত? +7। সুমাইয়া আক্তার, ক্লিয়ার কিনা? অর্থাৎ একটা যৌগ যখন দিয়ে দিবে তখন আমাদের জাস্ট এই জায়গাটায় সমীকরণ গঠন করতে হবে। এটাকে আমরা বলছি সমীকরণ গঠন। এই সমীকরণ গঠন করলে আমাদের লিখিতভাবে হয়ে যাচ্ছে, বাট আমরা মুখে মুখে করতে পারবো এগুলো, একটু পরেই দেখাচ্ছি। আচ্ছা, যদি ওকে হয় তাহলে এবার আমি একটু মুছে দিই, প্র্যাকটিসে যাব আস্তে আস্তে, ছোট থেকে বড়র দিকে, একটু কঠিনের দিকে যাব একটু পরেই। আচ্ছা, এবার যদি একটু খেয়াল করি, আমরা আমাদের দেওয়া ছিল পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। যেহেতু এখানে কোনো চার্জ নেই, তাহলে বলুন বের করতে বলছে এইটা, যারটা বের করতে বলছে তার বেলায় পরে যাচ্ছি। বাকি দুইটার জায়গায় আসি। পটাশিয়াম আছে একটা, কত? +1। অক্সিজেনের জানি -2, কিন্তু আছে কয়টা? 4টা। 4 দিয়ে -2কে গুণ করলে কত হয়? -8। তাহলে দেখুন এখানে হচ্ছে +1, এখানে হচ্ছে -8। তাহলে 0 বানাইতে হলে আমাদের কত লাগবে? 0 বানাইতে হলে প্লাসের আছে একজন, মাইনাসের 8 জন। 0 বানাইতে হলে আমাদের লাগবে কত? +7। তাহলে এই যে +8 -8 0 হয়ে যাবে। তাহলে ম্যাঙ্গানিজের জারণ মান কত? +7। হ্যাঁ, অ্যান্সারে 7-এর আগে তো প্লাস দিতে হবে, না দিলেও তো বুঝায় এটা +7, কিন্তু জারণ সংখ্যার সময় আমরা প্লাস মাইনাসটা উল্লেখ করে দেব। ঠিক আছে, উল্লেখ করে দেব। তাহলে এবার একটা প্রশ্ন দিই, ঠিক আছে? এইভাবে মুখে মুখে আমরা একটা যোগের উপর রেখে করতে পারি, কেমন? যেমন আমি যদি এখানে এটা না দিয়ে এখন যদি বলি সালফিউরিক অ্যাসিড H2SO4, এখানে সালফারের জারণ মানটা কত? সালফারের কত? আপনি এবার খেয়াল করুন, হাইড্রোজেনের জারণ মান তো আপনার কাছে দেওয়া আছে। হাইড্রোজেনের জারণ মান হচ্ছে +1, কিন্তু হাইড্রোজেন আছে কয়টা? 2টা। তাহলে 1 আর 2 দিয়ে গুণ করলে কত? যেহেতু প্লাস চিহ্ন তাই এখানে দিলাম +2। অক্সিজেনের জারণ মান আমরা জানি সেটা হচ্ছে কত? -2। 4 দিয়ে গুণ করলে -2কে কত হয়? -8। সালফার আছে এখানে, তাহলে সালফারের
এখন যদি আমরা একটু খেয়াল করি, এখানে +2 এখানে -8, তাহলে 0 বানাইতে গেলে আমাদের প্লাসের কয়জন লাগবে? 6 জন। তাহলে সালফারের জারণ মান কত দাঁড়ালো? +6। সমীকরণ গঠন করে করা যাবে। এইভাবে আমরা একটা যৌগের উপরে মাথায় এইভাবে কাজ করে ফেলতে পারবো। ঠিক আছে, যদি পারেন তাহলে এবার একটা কাজ করতে দিই। ঠিক আছে, এবার কাজ করতে দিই, প্রশ্ন লেখেন। ঠিক আছে, যদি পারা যায় তাহলে প্রশ্ন লেখেন। প্রশ্ন, সেই প্রশ্নের মধ্যে যদি আসি তাহলে যে বিষয়টা সেটা হচ্ছে যে K2Cr2O7, এটার নাম হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম ডাইক্রোমেট, এই যে পটাশিয়াম ডাইক্রোমেট, এই যৌগে Cr মানে হচ্ছে কি? ক্রোমিয়াম। ক্রোমিয়ামের জারণ মান কত? ক্রোমিয়ামের জারণ মান কত? একটু বের করেন, বের করে তাহলে আমাকে বলেন কত আসে। হ্যাঁ, আমি একটু মোবাইলটা নিলাম, দেখি, বলুন তাহলে কত আসে। তাহলে বলুন তো দেখি যে কত আসে। মোর্শেদুল আলম +6, আচ্ছা 12, আচ্ছা +6, আতিকুল ইসলাম +6, আচ্ছা তাহলে 6, 12, আচ্ছা সুমাইয়া আক্তার 6, নিরঙ্কুশ কেমন আছো? হ্যাঁ 6, মমতারিন নাহার +12, গোলাপি আক্তার 12, সুদীপ্তা বিশ্বাস হ্যাঁ 6। আচ্ছা দেখা যাচ্ছে আমাদের এখানে ম্যাক্সিমাম হচ্ছে +6, আবার +12 মধ্যেও আমরা কেউ কেউ আটকে যাচ্ছি। তাহলে এখন একটু মুছে দিলাম, এইটা তো আমরা বুঝতেই পারছি যে ক্রোমিয়ামেরটা বের করতে হবে। তো যারটা বের করতে হয় তারটা তো আমরা ধরে নেই কত? x। এইখানে একটা বিষয়, সেটা হচ্ছে এই টোটাল যে যৌগটা, এন্টায়ার যৌগটার মধ্যে চার্জ নেই, তাই টোটাল জারণ মান কত? 0। আচ্ছা, ক্রোমিয়ামেরটা ধরে নিলাম x, কিন্তু ক্রোমিয়াম আছে কয়টা? 2টা, তাই আমরা 2 দিয়ে গুণ করলাম, যোগ চিহ্ন দিয়ে দিলাম। পটাশিয়ামের হচ্ছে +1, কিন্তু পটাশিয়াম আছে কয়টা? 2টা। আর অক্সিজেন এখানে হচ্ছে -2, গুণ করব কত দিয়ে? 7 দিয়ে, কারণ 7 লেখা আছে। আচ্ছা, এটা ডট দিয়েছি আর কি। তো এখন যে বিষয়টা এখানে দাঁড়ালো সেটা হচ্ছে +2 + 2x -14 = 0, বা আমাদের এখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 2x - 12 = 0, বা 2x = 12। অতএব বোঝাই যাচ্ছে এখানে x এর যে মানটা সেটা হচ্ছে +6। তাহলে x এর মান +6। আমাদের তো বলে নেই দুইটা ক্রোমিয়ামের জারণ মানটা কত, আমাদেরকে শুধু বলেছে ক্রোমিয়ামের জারণ মান কত, মানে একটা ক্রোমিয়ামের। এখন আপনি বলতে পারেন যে স্যার হাতে কলমে এখানে শুধু যৌগটার সংকেতের উপর কিভাবে করতে পারি। আচ্ছা, পটাশিয়ামের কত? +1, 2 দিয়ে গুণ করলে কত হবে? +2। আচ্ছা, অক্সিজেনের -2, 7 দিয়ে গুণ করলে কত? -14। তাহলে আমাদের 0 বানাইতে হলে লাগবে কত? +12। কিন্তু এই +12 কয়জনের জন্য? এখানে তো 2 জনের জন্য। তাহলে 2 জনের জন্য যদি হয় +12, তাহলে একজনের জন্য হচ্ছে কত? +6। আর এটি হচ্ছে ক্রোমিয়ামের জারণ মান। হ্যাঁ আলহামদুলিল্লাহ, নিরঙ্কুশ ভালো আছে। তাহলে এইখানে বোঝা গেল কি না যে ক্রোমিয়ামের, শুধু ক্রোমিয়ামের যে জারণ মানটা সেটা হচ্ছে +6। ক্লিয়ার? এটা একটু জানাবেন যে বোঝা গিয়েছে কিনা। অল ক্লিয়ার? হ্যাঁ, অ্যান্সার +6 হবে। নাইম হোসেন রাজু, হ্যাঁ শুধু ক্রোমিয়ামের জন্য +6। আচ্ছা, এবার আসেন আরও প্র্যাকটিসে যাই।
ঠিক আছে? H2S, এখানে সালফারের জারণ মান কত? আমরা বলি হাইড্রোজেন সালফাইড যৌগটার যে নাম, এখানে সালফারের জারণ মান কত বের করেন তো দেখি। সালফারের জারণ মানটা কত? H2S, এখানে সালফারের জারণ মান কত? আচ্ছা, আতিকুল ইসলাম, সুদীপ্তা, তাহমিনা, হ্যাঁ, নাইম, হ্যাঁ, আতিকুলের একটু ভুল হয়েছে, হ্যাঁ, বাকি সবারটা ঠিক হচ্ছে। আসলে বিষয়টা হচ্ছে এইখানে যদি দেখি যে এখানে যেহেতু চার্জ নেই, টোটালটার জারণ মান হচ্ছে 0, কারটা বের করতে বলছে সালফারেরটা, তাই আমরা সালফারেরটা ধরে নিলাম হচ্ছে x। সালফার আছে কয়টা? একটা। আচ্ছা, আর হাইড্রোজেনের হচ্ছে কত? আমরা জানি +1, কত দিয়ে গুণ করব? 2 দিয়ে। কেন? কারণ এখানে 2 আছে, 2টা পরমাণু উল্লেখ করা। তাহলে +2 + x = 0, অতএব x = -2। মাশাআল্লাহ, তাহলে অনেকেরই তাহলে এই জায়গাটাই হয়েছে, ঠিক কিনা? আমরা আরও 2-একটা প্র্যাকটিসে যাব, এরপর একটা কঠিনে চলে যাব, ঠিক আছে? একটা কঠিনের দিকে যাব, ঠিক আছে? জি, মুছে দিচ্ছি। তাহলে এটা পারা গেল। হ্যাঁ, ধন্যবাদ, হয়েছে, সুন্দর। একটা প্রশ্ন, ঠিক আছে? তবে প্রশ্নে আমরা যাওয়ার আগে যদি ধরেন বলি HSO3-, এখানে সালফারের জারণ মান কত? এখানে এটা মাইনাস, এখানে সালফারের জারণ মান কত? আগেরটার উত্তর মোটামুটি সবারই হয়েছে, আতিকুল হয়তো চিহ্নটা ভুল লিখেছিল আর কি। আচ্ছা, এবার তাহলে এটা কি হবে বলেন তো দেখি। একজন বলছে +4, আচ্ছা ঠিক আছে। তাহলে যে বিষয়টা দাঁড়ালো, এইখানে কিন্তু এইবার চার্জ উল্লেখ করা আছে, যেহেতু উল্লেখ করা আছে একটা মাইনাস, তাই -1 বের করতে বলছে সালফারের, তাই সালফারেরটা আমরা ধরে নিতে পারি সেটা হচ্ছে x। সালফার আছে কয়টা? একটা। অক্সিজেন হচ্ছে -2, কিন্তু আছে কয়টা? 3টা, 3 দিয়ে গুণ করলাম। হাইড্রোজেন এখানে আছে একটা, এবং হাইড্রোজেনের জারণ মান হচ্ছে কত? +1, আর একটা যেহেতু 1 দিয়ে গুণ করলাম, সমীকরণ গঠন শেষ। আমাদের যেটা দাঁড়ালো +1 + x -6 = 0, বা x, সরি এখানে 0 লিখেছি কেন? এখানে হচ্ছে -1। আচ্ছা, তাহলে x -5 = -1, বা x = -1 + 5, রেজাল্ট বের হলো +4। তাহলে এটাই হচ্ছে সালফারের জারণ মান। স্যার খুব মিস করি ক্লাস, রুটিন দিলে ভালো হতো। রুটিন তো দেওয়া আছে, মোহাম্মদ জার্মান আলী, হ্যাঁ জার্মান আলী, রুটিন তো দিয়ে দিয়েছে গ্রুপে, প্রথম 10টা ক্লাসের রুটিন দিয়ে দিয়েছে, আর ক্লাসগুলো সব রেকর্ড থাকে। হ্যাঁ, +5 কীভাবে হলো অনেকের? আচ্ছা, এটা অ্যান্সারটা হবে +4। টোটাল জারণ মানটা কত? যেহেতু মাইনাস উল্লেখ, অনেকে আমরা যে ভুলটা করবো সেটা হচ্ছে অনেকে মনে করবো অক্সিজেনের বোধহয় এখানে -1 বলা আছে, না, এটা হচ্ছে এই চার্জটা দেওয়ার অর্থ হলো এই টোটাল যৌগটার জারণ মান এখন কত? -1, একটা মাইনাস উল্লেখ করা। যদি 2টা মাইনাস থাকতো তাহলে -2 লিখতাম, 2টা প্লাস থাকতো তাহলে +2 লিখতাম, কিন্তু এখানে একটা মাইনাস দেওয়া, তাই -1। আচ্ছা,
বাকি এবার সবগুলোটা স্বাভাবিক। সালফার একটা বের করতে বলছে তাই এক্স ধরে নিলাম, একটা আছে তাই 1 দিয়ে গুণ করছি। অক্সিজেনের -2, তিনটা আছে 3 দিয়ে গুণ করলাম। হাইড্রোজেনের হচ্ছে +1, হাইড্রোজেন আছে কয়টা? একটা। ব্যাস, এখন যদি আমরা এখানে এই করে দিই তাহলে তো আমাদের রেজাল্ট চলে আসলো, যোগ বিয়োগ করে দিলেই তো রেজাল্ট চলে আসতেছে +4। সবার কাছে ক্লিয়ার কিনা প্লিজ একটু জানাবেন। হ্যাঁ, নাসিরুল ইসলাম নাহিদ, সুন্দর হয়েছে। সোহেল রানার একটু কারেক্ট করতে হবে, হ্যাঁ এখানে কারেকশন করতে হবে। ক্লাসটা কি প্রথম থেকে করা হচ্ছে সোহেল রানার? না হয় হয়তো, হ্যাঁ একটু হিসাব নিকেশে ভুল হয়েছে হয়তো, একটু ঠিক করে নিতে হবে। খলিলুর রহমান, ইঞ্জিনিয়ার খলিলুর রহমান, একটু ভুল আছে, হ্যাঁ এই জায়গাটায় একটু প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, রাবেয়া, হ্যাঁ নাহিদ, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার একটা প্রশ্ন দিই, ঠিক আছে? এই যে এটার অ্যাপ্লিকেশনটা আমাদের কোথায় কাজে লাগতে পারে, কোথায় কাজে লাগতে পারে, ঠিক আছে? এরপর লাস্টের দিকে জটিল একটা দিব, ঠিক আছে? জটিল একটা দিব, যেটা বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে একটা পরীক্ষা হয়েছিল, সেটা হচ্ছে 2003-এ, ওইখানে একবার এসেছিল। তো এগুলো মাঝে মাঝে মধ্যে একটু ঝামেলা করে, এছাড়া আর কিছু না। প্রশ্ন আমাদের এর পরের কোশ্চেনটা 3 নম্বর কোশ্চেন নাকি? আচ্ছা, যাই হোক, যত নাম্বারই হোক, একটা কোশ্চেন সেটা হচ্ছে নিম্নের কোন অ্যাসিডের প্রকৃতি সবচেয়ে দুর্বল? সবচেয়ে দুর্বল। ক H2SO4, খ H2CO3, গ HNO3, ঘ H3PO4। সালফিউরিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড। এখন কোন অ্যাসিডের প্রকৃতি সবচেয়ে দুর্বল? এখন আমাদের নূরে নাসরিন, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আচ্ছা, তো এখন এই যে এইখানে তো অ্যাসিডের মধ্যে তুলনার বেলায় আমাদের এখানে না দেওয়া আছে পিএইচের মান, না দেওয়া আছে বিয়োজন ধ্রুবক, না দেওয়া আছে H+ আয়নের ঘনমাত্রা, তো এরকম কিছুই দেওয়া নেই। এখন এই ধরনের প্রশ্ন আমরা সলভটা করব কিভাবে, ঠিক আছে? এই ক্ষেত্রেই আমাদের জারণ সংখ্যাটা আমাদের হেল্প করবে অনেক বেশি, ঠিক আছে? আমরা ওইখানে 6 নাম্বার নিয়ম পর্যন্ত লিখেছিলাম। আচ্ছা, এটার উত্তরটা দেখি, হয়তো অনেকেই পারবেন, অনেকে দিতে পারবেন, বাট এরপরে আমরা একটু করে নেব আর কি। কোনটা হবে বলা যায়? যদি এইরকম অ্যাসিডগুলোর মধ্যে তুলনা করার কথা বলে, আর সেই ক্ষেত্রে আমাদের যদি সুযোগ থাকে, তাহলে আমরা আমাদের অন্য কোনো ভিন্ন কোনো মান দেওয়া না থাকলে, মানদণ্ড দেওয়া না থাকলে, আমরা জারণ মান দিয়ে অ্যাসিডগুলোর মধ্যে তুলনা করতে পারবো। তো জারণ মান দিয়ে যদি অ্যাসিডগুলোর মধ্যে তুলনা করতে চাই, তাহলে আমাদের এই জায়গাটায় সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই যে মাঝখানের যে মৌলটা, আমরা সাধারণত বলে থাকি কেন্দ্রীয় মৌল বা পরমাণু, মাঝখানে যেটা আছে, এখানে যেমন আছে সালফার, এখানে আছে কার্বন, এখানে আছে নাইট্রোজেন, এখানে আছে ফসফরাস। তো সাধারণত অ্যাসিডগুলোর মধ্যে যখন আমরা তুলনা করতে যাব, হ্যাঁ শক্তির তুলনা করব, ঠিক আছে? অ্যাসিডগুলোর মধ্যে শক্তির তুলনা করার ক্ষেত্রে যে অ্যাসিডের
কেন্দ্রীয় মৌলের জারণ মান যত বেশি তার শক্তি তত বেশি, তার শক্তি তত বেশি। আচ্ছা, 7 নম্বর, ওই যে 6 নম্বর পর্যন্ত নিয়ম লিখছিলাম, আপনারা সবাই 7 নম্বরে এটা একটু লিখে রাখেন যে অ্যাসিডগুলোর মধ্যে যদি শক্তির তুলনা করতে চাই, আমাদের যদি কোনো মানদণ্ড দেওয়া না থাকে, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে কেন্দ্রীয় মৌলের জারণ মানটা বের করে নিব, আর দেখব যার বেশি হবে তার শক্তি তত কি হবে, বেশি হবে। তো নিয়মটা যদি লেখা হয় তাহলে এই জায়গাটা একটু তাকাই। এইখানে হাইড্রোজেন হচ্ছে কত, আমরা জানি +1, 2 দিয়ে গুণ করলে +2, অক্সিজেন হচ্ছে কত, -2কে 4 দিয়ে গুণ করলে -8, তাহলে 0 বানাইতে গেলে আমাদের লাগবে কত, +6, তাহলে সালফারের যে জারণ মানটা সেটা আমরা পেয়ে গেলাম +6। আচ্ছা, এইখানে যদি আমরা যাই যে এই জায়গাটায় যে হাইড্রোজেন একটা আছে তাই হচ্ছে +1, এখানে 3টে আছে অক্সিজেন, -2 দিয়ে গুণ করলে -6, তাহলে আমাদের এখানে চলে আসলো +5। আচ্ছা, আমরা যদি এখানে দেখি হাইড্রোজেন আছে কয়টা, 3টা, 3 দিয়ে গুণ করলে +1কে +3, এখানে 4টা আছে অক্সিজেন, -2 দিয়ে গুণ করলে -8, তাহলে আমাদের এখানে লাগবে +5 0 বানাইতে গেলে। আচ্ছা, ফসফরাসের +5, এখানে নাইট্রোজেনের +5, এখানে সালফারের +6। আর এই জায়গাটায় যদি আসি আমরা, তাহলে এখানে +2, তাহলে এখানে 2 দিয়ে গুণ করলে +2 হয়ে যাবে। আচ্ছা, এখানে হচ্ছে -6, তাহলে 0 বানাইতে হলে লাগবে +4। তাহলে দেখা যাচ্ছে যে 2 নম্বর যে অপশনটা, এই 2 নম্বর অপশনটার মধ্যে কার্বনের যে জারণ মানটা সেটা হচ্ছে +4, যেটা হচ্ছে অন্য সবার তুলনায় কি সবচেয়ে কম হলে সবচেয়ে দুর্বল। তাহলে এই জায়গার মধ্যে এই যে জারণ মান দিয়ে আমরা অ্যাসিডগুলোর মধ্যে কি করতে পারি, যদি কোনো মানদণ্ড না থাকে, পিএইচের মান, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, বিয়োজন ধ্রুবক, এইসব কিছু যদি না থাকে, তাহলে জারণ মান দিয়েও, কেন্দ্রীয় মৌলের জারণ মান দিয়ে আমরা কি করতে পারি, তুলনা করতে পারি। তাহলে এই হিসেবে তো বলতে পারি এর শক্তি সবচেয়ে কম, এটা হচ্ছে সবচেয়ে কম, আর এর শক্তি সবচেয়ে কি, সালফিউরিক অ্যাসিডের এই জায়গায় সবচেয়ে শক্তি বেশি। তাহলে একটু ভালোভাবে যদি খেয়াল করে দেখুন, এই জায়গাটায় শক্তি সবচেয়ে বেশি সালফারের, আর আমরা বলতে পারি এই 4 জনের মধ্যে শক্তি সবচেয়ে বেশি সালফিউরিক অ্যাসিডের, আর শক্তি সবচেয়ে কম কার্বনিক অ্যাসিড, এই যে 2 নম্বরে যে খ নম্বরে যেটা লিখেছি আর কি। তাহলে দেখুন ক্লিয়ার কিনা, এই ধরনের প্রশ্ন করলে জারণ মান দিয়ে আমরা মানে এখান থেকে অ্যান্সারটা বের করে নিয়ে আসতে পারি কিনা, প্লিজ একটু জানাবেন। তাহমিনা আক্তার, হ্যাঁ হয়েছে। বাকিদের কি ক্লিয়ার হয়েছে, বাকিরা কি আমরা বুঝেছি কিনা একটু জানাবেন যে আমরা বাকিরা বুঝতে পেরেছি কিনা। জি, দেলোয়ার হোসেন, ঠিক আছে, পারবো স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে 7 নম্বর নিয়মটা আমরা লিখলাম, কিন্তু এই জায়গাটায় যদি আপনাদেরকে বলি, আমি এই জায়গায় আলাদাভাবে প্রশ্নটা তুলছি, এই যে গ আর গহ, এই দুইটার বেলায় একটু খেয়াল করুন, ঠিক আছে, এই দুইটার বেলায় একটু খেয়াল করুন। দুইজনেরই জারণ মান দেখা যাচ্ছে +5, সমান হয়ে গেল, ঠিক আছে। একটু এখানে আসি, যেমন HNO3 নাম হচ্ছে নাইট্রিক অ্যাসিড, আচ্ছা, আর হচ্ছে ফসফরিক অ্যাসিড H3PO4, ফসফরিক অ্যাসিড, ওকে। আমরা আচ্ছা
ফার্স্ট থেকে ক্লাস করি নাই, যদি 2 মিনিট বোঝানো যেত আগের কোশ্চেনটা জাস্ট ক্লুটা এটা মনে রাখো যে মানে হচ্ছে যার জারণ মান যত বেশি তার শক্তি তত বেশি, মানে কেন্দ্রীয় মৌলের জারণ মান যত বেশি হবে তার শক্তি তত বেশি হবে। আর যদি ক্লাস করা না হয় তাহলে আগের ইয়াটা একটু করে নিলে ভালো হয়, না হয় আমাদের এই যে ফ্লোটা এটা একটু হয়ে যাবে। তবে শেষের দিকে যাও, সোহেল রানা শেষের দিকে বুঝিয়ে দেবো কেমন। আমাদের এইখানে এটা আসছে +1, এটা হচ্ছে -6, এখানে হচ্ছে কত 0 বানানোর জন্য দরকার +5। ঠিক একই রকমভাবে এখানে +3, এটা হচ্ছে -8, এটা হচ্ছে +5, দুজনের সমান। ধরেন এটার নাম্বার দিয়ে দিলাম 1 আর এটার নাম্বার দিয়ে দিলাম 2। বলেন তো এই দুইটার মধ্যে কোনটার শক্তি বেশি? 1 আর 2 এর মধ্যে কার শক্তি বেশি, 1 না 2 এর? 1 আর 2 এর মধ্যে কার শক্তিটা বেশি সবচেয়ে? এক আর 2 এর মধ্যে একজন বলল যে 2 এর শক্তি বেশি। আচ্ছা, একজন বলল, যাক আলহামদুলিল্লাহ একজন তো বলছে অন্তত, সুদীপ্ত বিশ্বাস। আচ্ছা, তার বলা হচ্ছে যে শক্তি সবচেয়ে বেশি। আমরা দেখছি, আমরা একটু আগে 7 নম্বরে একটা নিয়ম লিখেছি, সেই নিয়মটা কি ছিল? ঠিক আছে, একজন বলতেছে যে এই জায়গাটা বেশি, এটা বেশি হবে না কম হবে সেটার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিব। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে এই যে দুটো বিষয়, মানে দুইটা আমাদের যে যৌগ আছে, একটা নাইট্রিক অ্যাসিড আর একটা ফসফরিক অ্যাসিড, দুইজনের ক্ষেত্রে নাইট্রোজেনের এখানে জারণ মান, এখানে ফসফরাসের জারণ মান দুইটারই সমান হয়ে গেলে তুলনার সময় খেয়াল রাখতে হবে যে বিষয়টা কম বা বেশি শক্তি, এটা তুলনা করার আগে দেখতে হবে যাদের জারণ মান আমরা বের করলাম তাদের সাইজ, তাদের আকারটা আমাদের দেখতে হবে। আর এই ক্ষেত্রে ওইভাবে মনে রাখতে পারি ভুট্টা মরিচের ঝাল বেশি আসলে, কিন্তু না, কেমিস্ট্রির ভাষায় সেটাকে বলি আমরা ইলেকট্রন মেঘ ঘনত্ব। অল্প জায়গার মধ্যে যদি বেশি ইলেকট্রন থাকে তাহলে তার শক্তিটা বেশি হবে, এরকম আমরা একটা কথা বলে থাকি। বাট যে বিষয়টা বলতে যাচ্ছি সাইজ বা আকার যদি আমরা একটু দেখি, তাহলে নাইট্রোজেন, এই নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7। তাহলে আমরা যদি দেখি প্রথম কক্ষপথে হচ্ছে 2টা ইলেকট্রন, এর পরের কক্ষপথে থাকে কয়টা? 5টা। আচ্ছা, আর ফসফরাস, এই ফসফরাসের পারমাণবিক সংখ্যা হচ্ছে 15। প্রথম কক্ষপথে যদি আমরা দেখি তাহলে হচ্ছে 2টা, দ্বিতীয় কক্ষপথে থাকে হচ্ছে 8টা, তাহলে 10টা হয়ে গেল, আর তৃতীয় কক্ষপথে হচ্ছে 5টা, এই হচ্ছে 15টা। তো আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি, এখানে কক্ষপথ হচ্ছে 3টা, এখানে কক্ষপথ হচ্ছে 3টা, তাহলে আকারটা কি বড়, সাইজ বড়। এইখানে কক্ষপথ হচ্ছে 2টা, সাইজটা কি ছোট। আসলে আমরা যখন সমান হয়ে যাবে তখন খেয়াল রাখবো যার আকার ছোট, জারণ মান যখন সমান হয়ে যাবে, জারণ মান সমান হলে যার আকারটা ছোট হবে সেটা যে অ্যাসিডের মধ্যে থাকবে ওই অ্যাসিডের শক্তিটা কি বেশি। এখানে নাইট্রিক অ্যাসিডের শক্তিটা বেশি ফসফরিক অ্যাসিডের তুলনায়। তাহলে এই বিষয়টা আমরা সব সময় মাথায় রাখবো যে সেটা হচ্ছে যখন জারণ মান সমান হয়ে যাবে, জারণ মান যখন সমান হয়ে যাবে তখন কেন্দ্রীয় মৌলের যার আকারটা, সাইজটা ছোট হবে, ওই অ্যাসিডটার শক্তি কি হবে? বেশি হবে। তাহলে আমরা এই জায়গাটায় লজিক দিয়ে প্রমাণ করার চেষ্টা করব। তাহলে যে বিষয়টা আমরা নিয়মটা একটু লিখে নিই, ঠিক আছে, নিয়মটা একটু লিখে নিই। 8 নাম্বার একটু লিখবো আমরা, 8 নাম্বার একটু লিখে রাখবো, ঠিক আছে। 8 নাম্বার যে নিয়মটা, সেই নিয়মটার মধ্যে যাব, সেটা হচ্ছে অ্যাসিডগুলোর মধ্যে আচ্ছা এইভাবে সরাসরি লিখে দিই, জারণ মান সমান হলে যে অ্যাসিডের কেন্দ্রীয় মৌলের
আকার যত ছোট, আকার যত ছোট তার শক্তি তত বেশি। যে অ্যাসিডের আকার যত ছোট, নাইট্রোজেনের জারণ মান +5 হবে না, এই যে নাইট্রোজেন +5 লিখেছি তো, আর ফসফরাসের জারণ মান হচ্ছে +5, দুইটারই জারণ মান +5, কিন্তু সমান হয়ে গেছে, তাই তো সিদ্ধান্ত নিতে পারতেছি না কার শক্তি বেশি কারটা কম। বেশি হলে বলতাম বেশি, কম হলে বলতাম কম, কিন্তু যখন সমান হয়ে যাবে তখন দেখতে হবে নাইট্রোজেন আর হচ্ছে ফসফরাস, তাহলে এই দুজনের মধ্যে আকারটা কার ছোট। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, এর মধ্যে থাকে 2টা কক্ষপথ, আর ফসফরাসের হচ্ছে 15, এর মধ্যে থাকে 3টা কক্ষপথ। তাহলে যার কক্ষপথ বড় বেশি আছে সে অবশ্যই সাইজের দিক থেকে কি বড়, আর যার কক্ষপথ 2টা তার তুলনায় কি সে ছোট। তাহলে যার ছোট হবে তা সেই অ্যাসিডটা হবে কি শক্তিটা বেশি। সুমাইয়া, বোঝা গেছে বিষয়টা? তাহলে আমরা যদি এরকম সমান হয়ে যায় তাহলে এই যে 8 নম্বর নিয়মটা ফলো করে আমরা এটা করতে পারি। দেখতে ভুল হয়েছে, সমস্যা নেই। আর ক্লাস হচ্ছে মানে ক্লাসটাই কিন্তু ভুল করার জায়গা। আসলে ক্লাসে আমরা ভুল করব, সংশোধন করব, আমরা প্র্যাকটিস করব, আমরা যখন পারফেক্ট হব পরীক্ষা দিলে যেন পরীক্ষার খাতায় যেন ভুল না হয়। ক্লাসে হাজারো ভুল হোক তাতে কোনো সমস্যা নেই, ক্লাসে ভুল হতেই পারে, ক্লাসটাই হচ্ছে ভুল করার জায়গা এবং সেখানে এইটাই হচ্ছে সংশোধন করার জায়গা। পরীক্ষার হল তো আর সংশোধন করার জায়গা না, পরীক্ষাটা হচ্ছে খেলা দেখানোর জায়গা। আর আমি সবসময় বলি বিসিএসের ক্ষেত্রে সবসময় সাকিব আল হাসান হওয়া উচিত। মানে ওর মানে একটু উগ্র মেজাজি বিষয়টা এমন না, বলছে যে বোলিং ফিল্ডিং ব্যাটিং আমাদের সবই পারতে হবে, তার মানে একটা কোনো সাবজেক্টে পিএইচডি করা যাবে না। ধরুন আমি কেউ যদি রসায়ন ব্যাকগ্রাউন্ডের হয়, সে যদি ভাবে আমি রসায়নে অনেক কিছু পারি, বিসিএসে এসে শুধু ওই রসায়ন দিয়ে লাভ হবে না, আমাকে বাংলায় ইংরেজিতে, ঠিক আছে, সাধারণ জ্ঞানে, অঙ্কে, বিজ্ঞানে আমাকে অলরাউন্ডার হতে হবে। আমি এখানে পিএইচডি করব না, অলরাউন্ডার হলে আমি ক্যাডার হব ইনশাল্লাহ। ঠিক আছে, পিএইচডি করে কোনো সাবজেক্টে লাভ হবে না, বিশেষ করে এই জায়গাটায় আর কি। কেমন জানা যাবে, জানার তো শেষ নেই আসলে। ঠিক আছে, তাহলে এটা আমরা বুঝতে পারলাম নাকি? তা আমাদের বোঝা যদি হয়ে যায়, আমাদের মনে হয় আরেকটা ক্লাস লাগবে। কারণ কি, জারণ বিজারণ পড়ানোর জন্য একটা ক্লাস দরকার, না হয় পুরো মাথাটা এলোমেলো হয়ে যাবে। তা আমরা আগামী যে ক্লাসটা সেটা আমরা জারণ বিজারণের উপর রাখবো। তো তার আগে একটা প্র্যাকটিস। আচ্ছা, কে যেন একজন প্রশ্ন করছে, নন সায়েন্স বাট ইজি লাগছে, দেলোয়ার হোসেন, ধন্যবাদ ধন্যবাদ। এবার আসি আমরা, ঠিক আছে? এবার হচ্ছে ধরুন MnO4, একটু কঠিনে যায়, ঠিক আছে, -2, MnO4 -2। এই যে প্রশ্ন করা হলো, এখানে ম্যাঙ্গানিজের জারণ মান কত? কালি প্রায় শেষ, আমি একটু মার্কার নিয়ে নিই। হ্যাঁ, এটা মার্কার নিয়ে নিচ্ছি, কালি তো শেষের দিকে। আচ্ছা, আচ্ছা, একজন বলছে যে +6, লাবণী খাতুন, আগে এত সুন্দর করে কখনো বুঝিনি স্যার, অনেক থ্যাঙ্কস, ধন্যবাদ। আপনাদের উপকার হলেই না আমার ভাল লাগবে বিষয়টা। আচ্ছা, দুইজন বললো +6, বাকিরা কি করতেছে? বাকিদের করা কিন্তু উচিত। হ্যাঁ, একজন বলছে -6, একজন +6, কোনটা হবে এটাই তো বিষয়, ঠিক না? আচ্ছা, আর কেউ করিনি আমরা? এই জায়গাটায় যদি এবার আমরা একটু তাকাই, ঠিক আছে, এই জায়গাটা যদি তাকাই তাহলে আমরা একটু খেয়াল করব এই জায়গায়। সেটা হচ্ছে যে আমাদের বের করতে বলেছে ম্যাঙ্গানিজের, বাট এখানে আমাদের বলে দিছে টোটাল যৌগটার জারণ মান কত? -2। তাহলে আমি এখানে দিয়ে দিলাম -2।
ম্যাঙ্গানিজেরটা বের করতে বলছে, তাই ম্যাঙ্গানিজ ধরে নিলাম এক্স, কিন্তু ম্যাঙ্গানিজ আছে কয়টা? একটা। অক্সিজেন হচ্ছে -2, কিন্তু গুণ করব কত দিয়ে? 4 দিয়ে। তাহলে আলটিমেটলি আমার সমীকরণ গঠন করা শেষ। আর এখন x -8 ইজ ইকুয়াল টু -2 বা x ইজ ইকুয়াল টু -2 + 8, অতএব x ইজ ইকুয়াল টু +6। তাহলে কঠিন দেখে ঘাবড়াবার কিছু নেই, কিন্তু +6 আমরা অনেকেই পেরেছি। কনফিউজড অ্যান্সার কি হবে? এই যে দেখুন, এবার তো ক্লিয়ার হওয়ার কথা। +6, হ্যাঁ অনেকেরই হয়েছে। হিসাবটা বোঝা গেল কিনা? এবার একটা দুষ্ট প্রশ্ন দেব আর কি, ঠিক আছে? দুষ্ট প্রশ্ন, বাট আশা রাখি এরকম প্রশ্ন কখনোই করবে না। কারণ ওই যে বললাম, ওই জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে যে পরীক্ষাটা হয়েছিল 2003 সালে, সেই 2003 সালে জার্মান থেকে একটা প্রশ্ন করেছিল, একদমই মানে আসলে এটা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলে চলে যায়, এইরকম প্রশ্নটা আসলে করাটা ঠিক না, ঠিক আছে? জি, আচ্ছা ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছি স্যার, ধন্যবাদ। ঠিক আছে, সোহেল রানার না সমস্যা হচ্ছিল একটু। আচ্ছা ঠিক আছে, এবার ওই দুষ্ট প্রশ্নটা দিই, ঠিক আছে? লিখেন এই হচ্ছে সেই দুষ্ট প্রশ্ন যেটা 2003 সালে এসেছিল। সলভ করতে গেলে তো বিভিন্ন গাইডে এই প্রশ্নটা পাবেন। এখন বুঝতে পেরেছি স্যার। উত্তরা আসবো কবে? উত্তরা মনে হয় আগামী মাসে। এই মাসে হচ্ছে নীলক্ষেত, খুলনা, মিরপুর, তারপর হচ্ছে এশিয়া আর কি, বরিশাল আছে। হ্যাঁ, এই মাসে একটু শিডিউল কম নিয়েছি আমি আর কি। হ্যাঁ, আগামী মাসে হয়তো ইনশাল্লাহ দেখা হবে। তাহলে এতক্ষণে বুঝতে পেরেছেন। এইবার এই জায়গাটায় প্রশ্ন করলো, প্রশ্নটা বলে দিই। এই হচ্ছে যৌগটা, বলল যে এখানে আয়রনের জারণ মান কত। এখন এই বিষয়টা বলি, এতক্ষণ যা পড়ছি সব কিছু মনে হবে যে আমাদের কাছে বৃথা। কেন বৃথা মনে হবে? কারণ সায়ানাইড, এই যে CN, যে সায়ানাইড, যে এটা তো আমরা জানি না এটাটা কত। এই যে একটা দুষ্ট প্রশ্ন, এই দুষ্ট প্রশ্নটা করেছিল, তাই স্পেশালি আমরা 8 পর্যন্ত লিখেছিলাম, 9 নম্বরে এটা একটু লিখে রাখবো, ঠিক আছে? সেটা হচ্ছে CN, হ্যাঁ, সায়ানাইড। এই যে সায়ানাইড যে যৌগমূলক, এটার জারণ মান হচ্ছে -1। চার্জ কত দেখা যাচ্ছে না, চার্জটা হচ্ছে, আচ্ছা উপরে হয়ে গেছে না, এটা হচ্ছে -4, -4। চার্জটা হচ্ছে লাবণী খাতুন -4। আচ্ছা একটু নিচে লিখতে হবে, ওইখানে আলোটা বেশি পড়ছে আর কি। ঠিক আছে, একটু নিচে লিখে দিব তাহলে। হ্যাঁ, নিচে লিখলে ভালো হতো। ঠিক আছে, আচ্ছা এই পুরোটা আবারই করে দিচ্ছি, আবার একটু তুলে দিচ্ছি। নিচে লিখলে ভালো হতো, যেহেতু বেশি উপরে লিখে ফেলছি আসলে। আশা রাখি এবার বোঝা যাবে এইখানে আয়রনের জারণ মানটা কত। আচ্ছা, তো আয়রনেরটা বের করতে বলছে, তাই আমরা ধরে নিই এটা হচ্ছে X। আয়রন আছে কয়টা? একটা। সায়ানাইড আমি বলে দিলাম তো একটু আগে, এই দুষ্ট প্রশ্নটা, এখানে সায়ানাইডের হচ্ছে -1, এটা স্পেশালি মনে রাখবো। 6টা আছে, আর টোটালটার জারণ মান এখানে বলে দিচ্ছে কত? -4, দিয়ে দিলাম -4। আলটিমেটলি যেটা দাঁড়ালো সেটা হচ্ছে X - 6 = -4, বা X = -4 + 6। অতএব X এর যে ভ্যালুটা সেটা হচ্ছে +2।
অনেকেরই উত্তরটা সঠিক হয়েছে। থ্যাংক ইউ। একটু ফোকাসে প্রবলেম হয়ে গেছে না? আচ্ছা আচ্ছা, বোর্ডটা একটু ব্লার হয়ে গেছে সরে যাওয়াতে। আচ্ছা 1 মিনিট। বোর্ডটা হ্যাঁ এবার ঠিক হয়ে গেছে বোর্ডটা, ওই সময় একটু ব্লার হয়ে গেছিল। আচ্ছা তাহলে +2, হ্যাঁ নূরে নাসরিন, লাবণী খাতুন, তারপর হচ্ছে শিকদার কামরুজ্জামান, সুমাইয়া আক্তার, খায়রুন নাহার খানম, লাবণী খাতুন, সাদিয়া, তানভীর তারেক। হ্যাঁ মাশাল্লাহ, খুব সুন্দর উত্তর সঠিক হয়েছে আসলে +2। তাহলে জারণ মান থেকে যদি প্রশ্ন করে আমরা অ্যান্সার করতে পারবো কিনা? ঠিক আছে, জারণ মান থেকে যদি প্রশ্ন করে বা অ্যাসিডগুলোর মধ্যে যদি তুলনা করতে বলে, আমরা এটা করা যাবে কিনা ইনশাল্লাহ আল্লাহর রহমতে। তাহলে হ্যাঁ জারণ বিজারণটা, আচ্ছা আগামীকাল কি ক্লাস দিব? আগামীকাল শুধু জারণ বিজারণের উপর, নাকি আগামী ক্লাসটা সেটা হচ্ছে আজকে হচ্ছে কী বার? আজকে হচ্ছে শনিবার, আগামীকাল রবিবার দিব নাকি সোমবার দিন দিলে ভালো হবে? মানে পারবো, আচ্ছা পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। তাহলে এবার একটু বলুন যে আজকের ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন কিনা। জারণ বিজারণটা আমাদের রয়ে গেল, তাহলে আগামী ক্লাসে আমরা জারণ বিজারণ পড়ব, ঠিক আছে? হ্যাঁ সোমবারই থাকুক, যেহেতু আজকে হচ্ছে কাল তো ম্যাথ ক্লাস আছে। আচ্ছা সোমবার দিন, তাহলে সোমবার দিন, হ্যাঁ সোমবার দিন আমরা তাহলেই করব। আগামীকাল তাহলে আগামীকালই করব না, আমরা সোমবার দিন জারণ বিজারণটা করব। তাহলে এবার একটু সবাই একটু বলবেন যে সোমবার দিন ফাইনাল। আগামীকাল হয়তো ম্যাথের ফ্রি ক্লাস হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে একটু জানাবেন যে আজকের ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন কিনা, আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ একটু জানাবেন। যে কিছু মানে আমরা কিছু শিখতে পারলাম কিনা এই ক্লাস থেকে, আসলে আপনাদের কাছে ইফেক্টিভ মনে হয়েছে কিনা। জি আমি কিন্তু মানে যারা নন সায়েন্স, মানে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, তাদেরকে ফোকাস করে তো আসলে পড়ানো যায় না। আজকে তো পরীক্ষার ডেট দেওয়া হয়নি, পরীক্ষা তো আগামীকাল, ঠিক আছে? প্রথম 2টা ক্লাসের উপর আগামীকাল পরীক্ষা, আর হচ্ছে আজকে আমরা ক্লাসটা করে নিলাম, ঠিক আছে? সোমবার দিন আবার ক্লাস, হ্যাঁ সোমবার দিন আমরা পড়বো আবার সোমবার দিন। প্লিজ আপনারা একটু জানাবেন যে আপনাদের কেমন লাগছে আসলে, যে এই যে বিজ্ঞানের 4টা ক্লাস আমরা করলাম, একটা রেকর্ড ভিডিও আপলোড করেছে, যে আপনাদের কাছে কেমন লেগেছে বা আপনারা কেমন বুঝতে পেরেছেন, মানে আপনাদের কিছুটা উপকার হচ্ছে কিনা, আসলে কিছুটা হচ্ছে কিনা। যারা আপনারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না, তাদের বুঝতে অসুবিধা হয় কিনা বা বুঝতে পারেন কিনা, কেমন বুঝেন, যে সায়েন্সটা কি খুব কঠিন মনে হয় কিনা আসলে। হ্যাঁ একটু জানাবেন যে আসলে কেমন লাগলো বা কেমন কি আপনাদের অনুভূতি শেয়ার করলে, তাহলে দেখা যায় যে সামনে আরও কিছু বিষয় নিয়ে কাজ করতে পারবো আমরা ইনশাল্লাহ, আশা রাখি। আলহামদুলিল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ। আসলে আপনাদের উপকার হলেই মানে পরিশ্রম মনে হবে যেন সার্থক, আসলে এটা হচ্ছে বড় বিষয়। জি অনেকের হয়তো একটু কষ্ট হবে কমেন্টস করতে, কারণ খাতায় লেখা আবার মোবাইলে টাইপ করা, দুটো বিষয় আসলে। দেলোয়ার হোসেন আমার কথা আগেই শুনেছিলেন? কোথায় শুনেছেন এটা তো জানি না, আসলে হয়তো শুনতে পারেন কোথাও কারো কাছ থেকে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে, না যাই। সুদীপ্তা, হ্যাঁ অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। আসলে একটু কষ্ট হয়ে যায় বুঝি, আসলে অনলাইনে একটু ধৈর্য ধরে থাকা, তারপর হচ্ছে ক্লাস করা, আবার পড়া করা। তবে আমি মনে করি পড়লে তারপর পাশাপাশি পরীক্ষা দিলে ইনশাআল্লাহ, হ্যাঁ ক্লাস রেকর্ড থাকবে, ক্লাসগুলো রেকর্ড আছে এবং থাকবে,
ইভেন আমি আবার এগুলো ইউটিউবে প্লেলিস্ট করে দিয়ে দিচ্ছি, যাতে করে আপনাদের কোনো ধরনের অসুবিধা না হয়। কিছুক্ষণ সহজ, কিছুক্ষণ কঠিন মনে হয়, প্র্যাকটিস করতে হবে তাহলে সাইফুল ইসলাম, একটু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? একটু নূরে নাসরিন, আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি, সব কিছু সহজ মনে হচ্ছে। দেখ আলহামদুলিল্লাহ, আশা রাখি বিজ্ঞানে একদম করে বলবো না, বাট মানে হচ্ছে যশোর কবে আসবো, যশোর এই রুটিনটা পেয়ে তারপর জানাতে পারবো আর কি। এই মাসে তো নেই, এই মাসে খুলনায় আছে, বাট যশোর নেই এই মাসে। স্যার ক্লাসগুলো কন্টিনিউ করলে সায়েন্সটা আরও ইজি হয়ে যাবে ইনশাল্লাহ, অবশ্যই কন্টিনিউ করব। আর তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, আপনাদেরকে যেন কিছু দিতে পারি, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, শিকদার কামরুজ্জামান, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। ফার্ম গেটে ক্লাস করেছিলেন না? বোধহয় ওই যে লাইটের উপর একটা ক্লাস নিয়েছিলাম খুব সম্ভবত, প্রিলিয়ার রিটেনের, আর হচ্ছে বিদ্যুতের উপর ক্লাস নিয়েছিলাম। জি, ফার্ম গেটে ক্লাস ছিল, পরে বা যাওয়া হয়নি আর। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাহলে সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, না হয় আপনাদের সময় নষ্ট হবে আরও। রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে তারপর পড়তে বসে পড়ুন, আপনাদের কাজ করুন। ভালো থাকবেন সবাই, সবার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।